প্রথমে একটু স্যার আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে বাংলাদেশে আপনি প্রথমে জেসনকে দিয়ে শুরু করেন। শি ইজ এ লেডি, লাইক ইউ শুড না গিভ হার দ্য। ঠিক আছে, আপনি বলেন। মানে আপনার মানে আমরা একটা জেনেরিক কোশ্চেনটা হচ্ছে যে বাংলাদেশের গণমাধ্যমকে এবং সংবাদপত্রকে আপনার এখন স্বাধীন মনে হয় কিনা, সংবাদ মাধ্যমের মধ্যে কাজ করতে বাংলাদেশের সাংবাদিকদের অসুবিধা হচ্ছে বা কোনো প্রেফারেন্সকে ভয় পেতে হচ্ছে, যদি আমি ভয় শব্দটা ব্যবহার করি, বা আতঙ্কিত থাকতে হচ্ছে বা কাউকে বেশি খুশি করতে হচ্ছে, এরকমটা মনে হয় কিনা। আমি তুলনা করতে চাই না যে গত 15 বছরে আমরা কেমন ছিলাম, গত 15 বছর আমরা খুবই খারাপ ছিলাম, এখন আমরা কেমন আছি সেটা যদি আমরা একটু বলি। খালেদ ভাই আপনাকে ধন্যবাদ। জেসন ধন্যবাদ, এখানে একসাথে আমরা এসেছি। আসলে বাংলাদেশের গণমাধ্যমের সংবাদ স্বাধীনতা, গণমাধ্যমের কাজ, সাংবাদিকরা কিভাবে কাজ করছেন, তাদের উপরে কোনো রকমের খড়গহস্ত, কোনো রকমের কন্ট্রোল আছে কিনা, এই জিনিসগুলোকে আমাদেরকে অনেকভাবে ভাগ করতে হবে আর কি। এখানে তো একটা হচ্ছে সরকার পক্ষের একটা চাপ থাকে, মালিক পক্ষের একটা চাপ থাকে, বর্তমানের যে ক্ষেত্র সেখানে বিভিন্ন পার্টি ইনভলভ আছেন, তাদেরকে সেইগুলা থেকেও আপনার চাপের সম্মুখীন হতে হয়। সুতরাং আপনি যে বাংলাদেশের সংবাদ মাধ্যম স্বাধীন আছে অথবা মুক্ত আছে, গণমাধ্যম মুক্ত আছে, এটা আসলে মনে করার কোনো সুযোগ নাই আর কি। আপনি দেখবেন যে আগস্ট থেকে এখন পর্যন্ত অনেক রকমের সংবাদ বাংলাদেশের গণমাধ্যমে এসেছে, বিশেষ করে বিশেষ কিছু পত্রিকা যেগুলো বিশেষ কিছু শিল্পগোষ্ঠী ওন করে থাকে, তারা এমন চটকদার সব কার্যক্রম করেন যা সাংবাদিকতার মানদণ্ডে আমার মনে হয় না যে কোনোভাবেই উত্তীর্ণ হয় আর কি। আর এছাড়া এই সংবাদপত্রের যেই যেই মিডিয়া হাউসগুলো আছে, এর মধ্যে কিছু তো আপনার স্টাবলিশ করা হয়েছে নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। আপনি দেখবেন যে কিছু চ্যানেল আছে, কিছু খবরের কাগজ আছে যাদের নেপথ্যের ব্যক্তিরা অত্যন্ত বিতর্কিত, এবং এদের কাজ হচ্ছে এক পক্ষ হয়ে আরেক পক্ষকে আক্রমণ করা, ওই পক্ষ এসে আবার এই পক্ষকে আক্রমণ করে। কেউ কেউ আবার কখনো সরকারের সহযোগী হয়ে ওঠে, কেউ যখন দেখে যে সরকার তাদের কথা শুনছে না, তখন গিয়ে আবার তারা সরকারকে আক্রমণ করে। এটা আসলে বেশ জটিল এবং বেশ, আমার কাছে মনে হয় যে দ্য এনভায়রনমেন্ট ইজ ভেরি ডার্টি। বেশ নোংরা একটা এনভায়রনমেন্ট এখানে বিরাজ করছে। মানে আপনি আসলে কম কথাতেও সবগুলো বিষয়ই আপনি মোটামুটি এনেছেন, কিন্তু একটু সহজ করে মানে কোয়ান্টিফাই করে যদি আমি এখন বলি যে আপনি যদি সংবাদপত্রের স্বাধীনতার সর্বোচ্চ মান যদি হয় 100, এই মুহূর্তে এই সরকার আসার পরে বা 5 আগস্টে শেখ হাসিনা যাওয়ার পরে আপনি এই সংবাদপত্রের স্বাধীনতার মানদণ্ডে এটাকে কত নম্বর দিতে চাইবেন? সংবাদ স্বাধীনতার মানদণ্ডে আসলে এটা খুব টাফ, কারণ আসলে কয়েকটা নিউজ পেপার আছে দ্যাট উই হ্যাভ টু টেল যে তারা এখনো কাজ করে যাচ্ছে, 2 থেকে 3টার মতো, সর্বোচ্চ 3টার মতো হয়তো আপনার সংবাদ মাধ্যম আছে, চেষ্টা করছে এখনো সঠিক তথ্যটা দেওয়ার জন্য, এবং তাদের স্বাধীনতা আমি বলবো যে কোনো ক্ষেত্রেই 140-এর বেশি নাই। হাসিনার সময় হয়তো যেটা 25 ছিল সেটা এখন 40 হয়েছে। আর অন্য যারা আছে ধরেন আপনার, ওদের তো আসলে ধরেন স্বাধীনতা ডিপেন্ড করে তাদের মালিক যারা, ওদের মর্জির উপরে, তো ওইটা নিয়ে আসলে মন্তব্য করার কিছু নাই আর কি। ওকে, আমরা আবার আসবো আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন নিয়ে। আমরা একটু কাজী জেসিন থেকে এই ব্যাপারটা একটু জানতে চাই যে বাংলাদেশের গণমাধ্যম বা সংবাদপত্রকে আপনি আসলে কিভাবে দেখছেন এই পর্যায়ে এসে। ধন্যবাদ স্যারকেও ধন্যবাদ। এই বিষয়টা যে আমরা কথা বলতে পারছি, এটা আমি সাধুবাদ জানাই আপনার উদ্যোগ নেওয়ার জন্য। আসলে আপনি বলেছেন যে আগের কথা বাদ এখন আমরা কেমন আছি সেটাকে জাজ করার জন্য। আগের কথা বাদ দিয়ে আপনি আজকের অবস্থা জাজ করতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। একটা ভেঙে যাওয়া বাসায় আপনি কেমন করে সাজিয়েছেন, ভুলে যান ভেঙে গেছেন কিনা, এই কথাটা আপনি বলতে পারবেন না। আগে কি মিডিয়া ছিল, গণমাধ্যম ছিল কিনা, সেই প্রশ্নটার উত্তর আমাদের দেখতে হবে। বিগত 15 বছরে যা হয়েছে সেটা কি সাংবাদিকতা হয়েছে কিনা সেটা আমাদের দেখতে হবে, বিরল বিকল্প বাদে। গত 15 বছর যা হয়েছে সেটা তো আমরা দেখেছি। এখন অনেকে বলে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হাসিনা বলতে চায় না, বলে মাফিয়া হাসিনার পতন হয়েছে। তো মাফিয়া আওয়ামী লীগ বা মাফিয়া হাসিনা যে শাসন 15 বছর করেছে, এই শাসনটা যে করতে পেরেছে, এই জায়গাটায় তাদেরকে এনাবেল করেছে কারা? তারা কিন্তু আপনার এই মিডিয়াই
তাদেরকে সহযোগিতা করেছে 15 বছর শাসন করার জন্য। আমরা তো গণমাধ্যমকে বলি ফোর্থ স্তম্ভ, চতুর্থ স্তম্ভ। সেই জায়গা থেকে গণমাধ্যম হচ্ছে দর্পণ, একটা রাষ্ট্র কেমন চলছে, সরকার কেমন করছে সেটা দেখার দর্পণ হচ্ছে গণমাধ্যম। সেই গণমাধ্যম সেই দর্পণ দেখায় নাই, দেখিয়েছে মানবতার মা শেখ হাসিনাকে, দেখিয়েছে যে কাঁদো বাঙালি কাঁদো, বাঙালির চোখে পানি নাই, কিন্তু ফোর্স করেছে মিডিয়াতেও সারা মাস যদি শোক করে যে কাঁদো বাঙালি কাঁদো, অথচ তারা কখনোই গুম খুনের কথা তুলে ধরে নাই। এই যে আড়াল করা, এই আড়াল করার মধ্য দিয়ে মাফিয়া তন্ত্র কায়েমে একরকম সহযোগিতা করেছে এই গণমাধ্যম। সুতরাং আপনি কোনোভাবেই 15 বছরের এই সময়কে বাদ দিয়ে আপনি কি এখন জাজ করা পসিবল না। 15 বছরে যা হয়েছে সেটা সাংবাদিকতা ছিল না, 15 বছর যা ছিল সেটা মিডিয়া ছিল না। এখন যা হচ্ছে ভঙ্গুর একটা রাষ্ট্র, সম্পূর্ণ ধসে পড়া একটা রাষ্ট্র নতুন করে বিনির্মাণ করার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা আমরা ঠিকভাবে নিতে পারছি কিনা, সরকারের উদ্যোগ কি আমরা সাংবাদিকরা সেটা করতে পারছি কিনা, সেই জায়গাটায় যদি আমরা কথা বলি তখন মনে হয় কথা বলাটা সহজ হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো যে আমার মনে হয় যে আমরা চেষ্টা করছি, কিন্তু অনেক শস্যের মধ্যে ভূত যেহেতু রয়ে গেছে, কারণ আপনি এখানে বীজটা বপন যা হয়ে গেছে, সেই বীজের যে বপন আছে, যে বীজটা বপন আছে সেই বীজেরই চারা তো থাকবে। তো সেরকম একটা অবস্থা আছে। আপনি এখানে ব্যবস্থার যে সিস্টেমের মধ্যে আমরা আছি, সেই সিস্টেম যদি সম্পূর্ণরূপে ভেঙে দেয়া না যায়, সেই সিস্টেম থেকে যদি বের হয়ে আসা না যায়, তাহলে আপনি নতুন করে স্বপ্নের মধ্যে থেকে বলতে পারেন না যে সাংবাদিকরা সম্পূর্ণ স্বাধীন কিনা। সাংবাদিকরা সম্পূর্ণ স্বাধীন হবে কি করে? একটি ঘরের কি আপনার শুধুমাত্র পর্দাটা বদলালে হয়ে যাবে? একটি ঘরের কি শুধু দুয়ারের রংটা বদলালে হয়ে যাবে যে সেই ঘরটা অন্যরকম হয়ে গেল? তা তো না। আপনার ফাংশন করছে কারা, কিভাবে, সেখানে তো কোনো পরিবর্তন আসে নাই। সুতরাং আমরা যদি বলি যে অনেক কিছু পরিবর্তন আমরা আশা করছি, সেটাতে ইউটোপিয়ান চিন্তা হবে বলে আমার কাছে মনে হয়। জেসিন, আপনাকে ধন্যবাদ। আমি আপনার প্রসঙ্গে আসার আগে আমি একজন দর্শকের মন্তব্য একটু পড়তে চাই। আশরাফুল করিম খান, তিনি মন্তব্য করেছেন, অসংখ্যবার একই মন্তব্য তিনি করছেন, সেজন্য তার মন্তব্যটি চোখে পড়ছে। খালেদ ভাই, আপনি যেই টোনে এনসিপির নেতাদের সঙ্গে কথা বলেন, সেই টোনে কি এই দুইজন অতিথির সঙ্গে কথা বলতে পারবেন? আছে সেই হেডম? ঠিক আছে, মানে না, সেটা আমি পারবো না, কারণ হচ্ছে যে মানে দুইজন অতিথি বা দুই ধরনের অতিথি দুই রকম। আমি এবার একটু প্রসঙ্গে আসি জেসিন, আপনার জন্য আমার স্পেসিফিক প্রশ্নটা যেটা ছিল সেইটাও আসলে এরকমই একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে আপনি বলছেন যে এই যে যারা স্বৈরাচার ছিল, যারা ফেসিস্ট ছিল, তাদেরকে আসলে এনাবল করেছে কারা, মিডিয়া সহযোগিতা করে, মিডিয়া তাদেরকে সরকার কি করেছে সেইটা তারা আসলে দেখায় নাই, দর্পণ হিসাবে তাদের যে কাজ করা দরকার ছিল সেটা তারা করে নাই। কিন্তু মুশকিল হয়েছে তথ্য প্রযুক্তির যুগে আমরা কিন্তু মিডিয়া যে এটা করে নাই, মিডিয়া যে এটা এরকম ফেল করে গেছে, সেই জন্য বাংলাদেশের জনগণ, পাঠক, অডিয়েন্সও মিডিয়াকে কিন্তু সাংঘাতিক রকমের হলুদ কার্ড, লাল কার্ড দেখিয়ে গেছে, এবং মিডিয়া কিন্তু বাংলাদেশে ইরেলেভেন্ট একটা জিনিসে পরিণত হয়েছিল শেখ হাসিনার সময়ে। কেউ বাংলাদেশে গণমাধ্যমকে সেই অর্থে আর বিশ্বাস করতে পারে নাই। আমরা বাংলাদেশের মিডিয়াতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন করা থেকে শুরু করে যা কিছু ছাপা হয়েছে তা নিয়ে হাসাহাসি করতে দেখেছি, ফান করতে দেখেছি, ট্রোল করতে দেখেছি, বিশ্বাস করতে খুব কম লোককেই দেখেছি। বাংলাদেশের মিডিয়া জুলাই আগস্ট মাসেও চরমভাবে শেখ হাসিনাকে সাপোর্ট করে গেলেও তার প্রতি বাংলাদেশের মানুষ আস্থা রাখে না। কিন্তু প্রবলেম হচ্ছে মিডিয়ার এই পরিবর্তনটা, মিডিয়া যা দেখানো দরকার তাদের দেখাবে, তা প্রকাশ করবে, সেই সাহসটা অর্জন করবে, তার জন্যই পুরো বিপ্লবটা হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে সেই বিপ্লবটা সফল হয়েছে কিনা, আমরা যা দেখাতে চাই, যাদের প্রশ্ন করতে চাই, সেটা আমরা করতে পারছি কিনা, সেটা ছিল আমার প্রশ্ন। আপনার জন্য স্পেসিফিক প্রশ্ন যে অনেকেই এরকম বলে থাকেন, আমি একদম স্পেসিফিক নাম ধরে বলি, মোসাফ ফিরোজ, যিনি আওয়ামী লীগ আমলে যে অল্প কয়েকজন তার প্রাইভেট চ্যানেল থেকে অনেক বেশি সমালোচনা করেছেন, তাদের মধ্যে থেকে অন্যতম। তিনিও বলেছেন যে টকশোগুলিতে এখন ভিন্ন মতের লোক থাকে না, একই মতের লোক থাকেন। আওয়ামী লীগ আমলেও ভিন্ন মতের গেস্টটা আলোচনা করতে পারতেন, যেটা এখন পারছেন না। সাংবাদিক মোসাফ ফিরোজ নিজের প্রশ্নের উত্তর নিজে দিয়ে বলছেন, মানে তিনি কয়েকজনের কথা বলেছেন তাদেরকে কেন ডাকা হয় না। টিভি চ্যানেল মালিকেরা মবের ভয়ে সেলফ সেন্সরশিপের মধ্যে আছে, আওয়ামী লীগ আমলে যেটুকু স্বাধীনতা ছিল তাও এখন নেই। কাজী হোসেন, আপনি যদি একটু মন্তব্য করতেন, আমরা জুলকারনাইন স্যারের কাছেও একটা অন্য প্রশ্ন নিয়ে যাবো, এটা নিয়ে সম্পর্ক। জি নিশ্চয়ই। আচ্ছা, আমি এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আপনার কথাটা বলি আগে, যে আপনি যে মন্তব্যটি করেছেন যে মানুষ মিডিয়া ইররিলেভেন্ট হয়ে গিয়েছিল মানুষের কাছে। যেটা হয়, আপনি বোধহয় জানেন যে ব্যান্ডওয়াগন এফেক্ট সম্পর্কে, রাইট? যে যখন ফ্যাসিস্টরা থাকে তখন কিন্তু তার বয়ান ক্রিয়েট করার জন্য মিডিয়াকে ব্যবহার করে
আপনার মুজিবকে এমন ভাবে পীর বানানো হয়েছিল যে এই বাংলাদেশের মানুষ শেখ মুজিবুর রহমানকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে একটি মন্তব্য করতে পারেনি। একটি ভয়ের সংস্কৃতি হয়েছিল, এবং যার পরিণতি হচ্ছে এতগুলো মানুষ, হাজার মানুষ, আমি স্পেসিফিক সংখ্যায় যাচ্ছি না, এতগুলো মানুষ প্রাণ দিতে হয়েছে তাদের জন্য। এটা দায় মিডিয়ার থাকবে, মিডিয়া ইররিলেভেন্ট হয়ে গেলেও মিডিয়ার দায় মিডিয়াকে নিতে হবে। এই কাজটি মিডিয়ার জন্য হয়েছে, কারণ তারা যদি এর আগে তুলে আনতো যে কি হয়েছে, যে কাজটা অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন স্যার করেছে, তার জীবনে ঝুঁকি নিয়ে যে কাজটি করেছে, সেখানে বাংলাদেশে বসে কিন্তু সেরকম কাজ আমরা প্রতিনিয়ত হতে দেখিনি। এটা একটা ডকুমেন্টারি অনেক পাওয়ারফুল হতে পারে, কিন্তু এর আগের ঘটে যাওয়া আরো অনেক ঘটনা তুলে আনলে ব্যাপারটা আরো অনেক আগে ঘটতে পারতো, হাসিনার পতন আরো আগে ঘটতে পারতো। এ গেল আমার মিডিয়া নিয়ে মন্তব্য। আর আপনি যে প্রশ্নটি করেছেন যে নিরপেক্ষতার জায়গা থেকে, আমি যখন আমার কাজ করি আমি চেষ্টা করি এখন যারা স্টেক হোল্ডার্স আছেন তাদেরকে ইনভাইট করতে। আমাদের অনেক সমস্যাই হয়, আপনি নিজে হোস্ট করছেন একটা অনুষ্ঠান, নিজে পরিচালনা করছেন, আপনি জানেন যে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়, অনেকের সাথে বসতে চায় না, এই ধরনের প্রবলেম থাকে। তারপর আমার জায়গা থেকে আমি মনে করি যে আমি যতটুকু চেষ্টা করছি সেটা আমি সবভাবেই চেষ্টা করছি সবার পার্টিসিপেশন রাখার জন্য। আমাকে শোনা এরকম মন্তব্য শুনতে হয় যে আমি আমার প্রোগ্রামে শুধু কেন এত এনসিপির নেতাদেরকে কেন ডাকি, তারা তো ছাত্র, তারা তো অল্প বয়স, তাদের সাথে অনেকে বসতে চায় না, আপনি কেন ডাকেন? আমার শুনতে হয় এরকম মন্তব্য। আমার এরকম মন্তব্য শুনতে হয় যে আমি অনেক জামাতে নেতাদের ডাকি, কিন্তু আমি তাদেরকে ডাকি এজন্যই যে গণ অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার্স, আমি মনে করি তাদের ভয়েস, তাদের ইনক্লুসিভনেস আমাদের মেনটেন করা, ম্যানেজ করা দরকার, যে কোনো ভাবেই হোক আমাদের আলোচনার মধ্যে। এখন আপনি আমাকে বলতে পারেন যে আমি কেন আওয়ামী লীগের একজন নেতাকে আমি ডাকি না, সেটা যদি হয় আমার নিরপেক্ষতা লিটমাস টেস্ট, তাহলে আমি বলবো যে দুঃখিত, আমি আওয়ামী লীগের কোনো নেতা, অ্যাজ লং অ্যাজ আমি যতদিন পর্যন্ত তারা ক্ষমা না চাইছে তাদের অপকর্মের জন্য এবং জনমানুষ তাদেরকে গ্রহণ না করছে, আমি কেউ না তাদের ভয়েস মানুষকে শোনানোর জন্য। আমি এই দায়িত্ব নেব না, এবং আমি দায়িত্ব নিতে আগ্রহীও না। যে অপরাধ করেছে তারা করেছে, সে অপরাধের জন্য তাদেরকে সরি বলতে হবে, মাফ চাইতে হবে। মানুষ যদি মাফ করে তখন ডেফিনেটলি তারা আসবে মানুষের জন্য ভবিষ্যতে কি করতে চায় সে কথাটা বলবে। আমি অবশ্য আপনার বক্তব্যের মূল নির্যাসের সাথে আমি একমত। আমি 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 জনাব মোস্তফা ফিরোজ যেটি বলতে চাইছেন, যারা আওয়ামী লীগ আমলে মানে আওয়ামী লীগকে উনি ডাকতে বলতেছেন না আসলে, কিন্তু আওয়ামী লীগ আমলে যারা আওয়ামী লীগকে মৌন বা নীরব সমর্থন দিয়েছেন তাদেরকেও কি আপনি ডাকের বাইরে রাখবেন কিনা, বা তাদেরকে ডাকের বাইরে কি মবের ভয়ে রাখা হচ্ছে কিনা সেটা আপনি বলবেন কিনা। যে ধরেন সরাসরি আওয়ামী লীগ করে নাই, ধরেন তারা খুন খারাপিতে অংশ নেয় নাই, উনি কয়েকটা নামও বলেছেন আসলে, সৈয়দ ইশতিয়াক রেজা, জয় মামুন, এরকম কয়েকটা নামও বলেছেন। আচ্ছা, এখন একটা বিষয় সেটা হচ্ছে যে মিডিয়া নিয়ে কথা বললে তো অনেকের কথায় চলে আসে। তো আমি আসলে দেখেন, আমরা তো কলিগস একসময় একসাথে কাজ করেছি, কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে প্রত্যক্ষ করেছি যে যখন চোখের সামনে, সবার চোখের সামনে এই ছাত্রদের হত্যা করা হয়েছে, তখন তারা এই পতিত হাসিনার অফিসে গিয়ে তারা যে বক্তব্য রেখেছেন, এটা তো আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ছিল। টু উইটনেস, সাক্ষী হওয়া ইতিহাসের, যে সাংবাদিকরা এই জায়গায় চলে যেতে পারে, তাদের মানবতা বোধ তারা এইভাবে বিসর্জন দিতে পারে, এই অন্ধত্ব তাদেরকে পেয়ে বসতে পারে, এটা তো আমাদের জন্য দুঃখজনক। আমি আপনাকে এই জায়গায় একটু থামাই, কারণ আমার দ্বিতীয় প্রশ্নটার মধ্যে যে আপনার এই সাংবাদিকদের যে শেখ হাসিনার সাথে যে তাদের সম্পর্ক, তাকে যে আসলে আপনি প্রথমে যে অ্যানাবল করার কথাটা বলেছেন, সেটার ক্ষেত্রে আপনার যে জায়গা, সেটা অন্য পেশাজীবীদের ক্ষেত্রে একই রকম কিনা সেটা নিয়ে আমরা দ্বিতীয় প্রশ্নে আসবো। আপাতত একটু স্যারের কাছে যাই যে স্যার, আপনি একজন পেশাদার সাংবাদিক, আপনার অনুসন্ধানের মাধ্যমে, সোর্সের মাধ্যমে রাষ্ট্রের দুর্নীতি, অসঙ্গতির অনেক ডকুমেন্টস আপনার হাতে আসে, সেগুলি কিছু আপনি নিজের সোশ্যাল মিডিয়াতেও তুলে ধরেন। তার মানে ব্যক্তি আপনার সঙ্গেও একটা সংবাদ মাধ্যমের একটা প্রতিযোগিতা আছে, যে মানে আপনি যেটা আসলে আপনার প্রতিষ্ঠান থেকে তুলে ধরছেন না, এমন অনেক কিছু আপনার ব্যক্তি জায়গা থেকে আপনি এটা তুলে ধরছেন। এই যে আপনার সঙ্গে আপনি সহ অন্য আর যারা এই প্রকাশ করার ক্ষেত্রে নিজস্ব প্ল্যাটফর্ম ব্যবহার করতেছে, সেইটার সঙ্গে কি গণমাধ্যমের একটা প্রতিযোগিতা হইতেছে, এবং এই প্রতিযোগিতাটা কি মানে সম প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা? এই প্রতিযোগিতার মধ্যে, কারণ আমি সাংবাদিকতার এতটুকু বুঝি, যা কিছু এডিটেড না তা কিছু জার্নালিজম না। এখন যদি কোনো কিছু মানে এইটা আপনি আসলে কিভাবে আপনি এটা দেখবেন? কারণ অনেক সময় তো এরকমও হইতে পারে, আমি জাস্ট আরেকটা লাইন বলি, অনেক সময় তো এরকমও হইতে পারে যে আপনি হঠাৎ করে ক ব্যক্তিকে খুব অপছন্দ করতে শুরু করলেন। যদি আপনি ক ব্যক্তিকে অপছন্দ করতে শুরু করেন, তখন দেখা যায় যে
ধরেন ক আর খ দুইজনের ব্যাপারেই আপনার কাছে তথ্য আছে, আপনি সিলেক্টিভ ভাবে শুধু ক এর বিরুদ্ধে রিপোর্টটা আপনি প্রকাশ করলেন। এটা হইতে পারে কিনা বা এটা হচ্ছে কিনা এখন? থ্যাংক ইউ খালিদ ভাই। আমার মনে হয় এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি আমাকে করেছেন, এবং এটা উত্তর দেওয়ার জন্য আপনার মাধ্যমে, আপনার থেকে আরো ভালো কোনো মাধ্যম হয়তো আসবে না আমার সামনে, অথবা আই ডোন্ট নো। তো আমার যে অর্গানাইজেশন আমি কাজ করি, আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক, এখান থেকে আমি আমার যে ডেস্ক, আমি যে বিষয়ে কাজ করি তা হচ্ছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, মায়ানমার, ভারত, অনেক সময় আরো অন্যান্য প্রজেক্টও আমাকে কাজে লাগানো হয়। বাট যেহেতু আমি বাংলাদেশ থেকে আসছি এবং বাংলাদেশের বিষয়ক সাংবাদিকতা করেই আমার এই পথে যাত্রা শুরু, তো অবশ্যই ন্যাচারালি বাংলাদেশের বিভিন্ন নিউজের প্রতি আমার আগ্রহ অনেক বেশি থাকে। আর লোকজন যেহেতু আমাকে চেনে, অনেকেই আমাকে চেনে, বিভিন্ন সেক্টর অনেকে আমাকে চেনে, অনেকে আমার কাছে বিভিন্ন রকমের তথ্য প্রমাণ সহ পাঠিয়ে থাকে। এখন ন্যাচারালি আমার আল জাজিরাতে কোনো বাংলা ডিভিশন নাই, এবং এখানে আপনার বিভিন্ন রকম নিউজের আমাদের কাছে আসতে থাকে প্রতিনিয়ত, এবং বাংলাদেশ কেন্দ্রিক নিউজে সবসময় করা সম্ভব না। এটা 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 বেশ অসম্ভব একটা বিষয় আর কি। আর ডকুমেন্টারি করতে অথবা একটা নিউজ স্টোরি করতে আমাদের সময় লাগে, অনেক অনেক ওয়েটিং লাগে। তারপরেও আমি যখনই সময় পেয়েছি, আমি আল জাজিরা ছাড়াও অন্যান্য মাধ্যমেও আমার রিপোর্ট আমি করেছি। নেত্র নিউজের জন্য করেছি, ওসিসিআরপির জন্য করেছি, দ্য টাইমসের জন্য করেছি, হারেসের জন্য করেছি, এরকম আরো অনেকের জন্যই আমি রিপোর্ট করেছি। বাংলাদেশের মানব জমিনের জন্য কয়েকটা রিপোর্ট আমি লিখে দিয়েছি। বাট যেটা হয় সেটা হচ্ছে যে আমার কাছে যা আসে, আমার পক্ষে এগুলা যেহেতু বাংলাদেশের কোনো পত্রিকা গ্রহণ করতে রাজি হয় না, এখন কেন তারা রাজি হয় না সেটা একটা বেশ বড় প্রশ্ন। কারণ আমি অনেক সময় জিজ্ঞেস করেছি, অনেকের এডিটরদের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছে যে মালিক ঝামেলা করতে পারে, মালিক পছন্দ করবে না, অথবা সরকার আমাদেরকে চাপ দিতে পারে, চাপ দিয়ে নিউজ তুলে নিবে, অনেক প্রবলেম করতে পারে, আমাদের হয়তো ওয়েবসাইট ডাউন করে দিবে, আমাদের জার্নালিস্টকে ভয় দেখাবে। তো আমার কাছ থেকে আসা রিপোর্ট এখনো পর্যন্ত অনেকেই বেশ ভয় পান আর কি। আমার মনে হয় একটা আতঙ্কে থাকেন যে আমার নামে অ্যাফিলিয়েটেড হয়ে গেলে কোনো না কোনো ভাবে যদি তারা ক্ষতিগ্রস্ত হন। কারণ আমার অনেক রিপোর্ট হয়তো অনেকের বিপক্ষে গেছে, অনেকে এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকে কিছুটা হয়েছে, লাইক somehow some people got affected, এবং তারা কোনো না কোনো ভাবে বিভিন্ন পত্রিকা, মিডিয়া হাউসের সাথে সম্পৃক্ত। তো আমার প্রেজেন্স থাকলে তারা মনক্ষুণ্ণ হবেন। তো আমি যেটা করি, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, একেবারেই যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো যাওয়া উচিত মানুষের কাছে, আমি নিজেই একটু সময় বের করে ওই সেই রিপোর্ট গুলা অথবা সেই ডকুমেন্ট যা কিছু আসে একটু যাচাই বাছাই করি। আর আমার তো অবশ্যই বাংলাদেশে একটা নিজস্ব কিছু লোকজন আছে যারা আমার জন্য এই ফ্যাক্ট চেক গুলা করেন অথবা খোঁজ নেন, বিভিন্ন দপ্তরে গিয়ে আপনার সত্যতা ভেরিফিকেশন করে আসেন। তো সেই মেকানিজমটা আমার আছে, বাট আমি ওটা সামনে আনতে চাই না, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু রিস্ক। আপনি অবশ্যই সামনে আনবেন না স্যার, আপনি তাকে প্রোটেক্ট করতেই হবে। আমার মানে এবং সেগুলো আমি এডিট করেই নরমালি প্রকাশ করে থাকি। আর আমার মনে হয় যে আমি ফেসবুকে যেটা করি এটা আসলে সাংবাদিকতা না, আমি তো ফেসবুক সাংবাদিকতা করতে আসি নাই। আমার সাংবাদিকতা অন্য জায়গাতে হয়, যেটা আমার কাছে আসে, এটা আমার কাছে চলে আসে তথ্য, এবং আমার মনে হয় যে মানুষের জানা প্রয়োজন, পিপল শুড নো, আমি শেয়ার করে দেই। আমি শুধু সাংবাদিকতার একজন মানে ছাত্র হিসাবে আমি আপনার কাছ থেকে এটা জানতে চাইবো যে ধরেন আপনি ফেসবুকেরটাকে আপনি সাংবাদিকতা বলতেছেন না, কিন্তু আপনাকে যখন মানে আরো 15-20 বছর পরে যখন কন্টেন্ট অ্যানালাইসিস করে আমাদের সময়টাকে ধরা হবে, তখন আপনি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হিসাবে থাকবেন। তখন আপনার এগুলিকে আসলে কি হিসাবে ধরা হবে? কারণ আমি আপনাকে ঘটনাটাও বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি যখন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসাটার ওই ভিডিও যখন আপনি প্রকাশ করলেন, তখন এই উপদেষ্টা কিন্তু প্রশ্ন তুলেছেন যে রাষ্ট্রের গোপন ও বিশেষায়িত স্পর্শকাতর তথ্য, অর্থাৎ এয়ারপোর্টের সিসি ক্যামেরার তথ্য যদি আপনার কাছে চলে যায়, তার মানে আপনার তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজনও আছে, এবং সেইটার ক্ষেত্রে আপনি একটা পিক এন্ড চুজ করতেছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আপনি দেখতে পারেন না, এনসিপিকে আপনি অপছন্দ করেন, সেই জন্য এটা সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দিচ্ছেন। কিন্তু বিএনপির কেউ হইলে, আমি কথার কথা করতেছি, বা জামাতের কেউ হইলে সেইটা আপনি দিতেন না। ব্যাপারটা কি একটা মানে একটা অসম জায়গা তৈরি করতেছে কিনা?
ব্যাপারটা মোটেও অসম জায়গায় তৈরি করতেছে না, এবং আপনি একটা বেশ মজার একটা 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 চ্যাপ্টার নিয়ে আসছেন। আই উইল গো ব্যাক টু দ্য বিফোর ওয়ান, যেটা বলতেছিলাম যে আজ থেকে 15 বছর 20 বছর পরে গেলে যখন এগুলো নিয়ে আলোচনা হবে, ইফ আই এম অ্যালাইভ অর নট, তখন এগুলা কি হিসেবে গণ্য হবে? তখন এগুলা এই হিসেবে গণ্য হবে যে বাংলাদেশে সাংবাদিকতা করাটা এতটাই ভীতিকর ছিল যে সাংবাদিকরা অমুক সাংবাদিকের জুলকারনাইন সায়ের খানের রিপোর্ট নিত না, এই লোককে বাধ্য হয়ে অনলাইনে রিপোর্ট প্রকাশ করে দিতে হইতো। এটা এডিটেড বলেন, র বলেন, হোয়াট এভার ইট ইজ। তো অবস্থাটা এতটাই একটা ভীতির সিচুয়েশন আমাদের মধ্যে ক্রিয়েট হয়েছিল। আর আমি তো এর আগেও জন্য আজিজের যে এয়ারলাইনের ভিতরে থাকা ফুটেজ ক্যাপচার করে নিয়ে আসছিলাম। ইসরায়েলির যে মোসাদের যে আউটপোস্ট হাঙ্গেরি, দুটোর মধ্যে ঢুকে গিয়ে মোসাদের যে টেকনিক্যাল ম্যানুয়াল স্পাইওয়ারের, সেটারও ছবি তুলে নিয়ে আসছিলাম। সেগুলো তো স্পর্শকাতর জায়গায় ছিল, এবং সেগুলো তো আমি পাবলিক ইন্টারেস্টের জন্যই করেছি, অনুসন্ধানী সাংবাদিকতার জন্যই করেছি। আসিফের সাথে আমার তো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, আমি ওরা ভালো করে চিনিও না, কখনো কথা হয় নাই। এবং এনসিপির প্রতি আমার কি আছে না আছে, আমার মনে হয় সেটা এনসিপির 2-1টা লিডার খুব ভালো করেই বলতে পারবে। তারা ভালো করেই জানে যে তাদের কোন জিনিস আমার সামনে আসার পরেও আমি তাদেরকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছি, এটা তারা জানে। কিন্তু এই দ্বিতীয় সুযোগটা আমি বিএনপি অথবা জামাত হলে দিতাম না, এবং দিই না নর্মালি। সো আমার মনে হয় যে ওরা এখনো বেশ তরুণ বয়সে তরুণ। তারপরে আপনার কোনো বায়াস কারো এগেইনস্টে বা কারো পক্ষে এরকম কোনো বায়াস আপনার কোনো বায়াস? আপনি ভুল কাজ করবেন, চুরি করবেন, দুর্নীতি করবেন, ধরা পড়বেন, সামনে আসবে, আমার কাছে আসবে, আমি আপনাকে শেয়ার করে দিব। সেটা আপনার সোশ্যাল মিডিয়া পোস্টিং এর ক্ষেত্রে আপনি কোনো বায়াস থেকে কোনো কিছু করতেছেন এরকম আপনার মনে হয় না? না, নেভার নেভার, আই উইল নেভার ডু দ্যাট। আপনি যদি কোনো কিছু একটা অপরাধ পান কোথাও, আপনি আমার কাছে যদি এসে বলেন, এটা যদি কোনো বিশেষ ব্যক্তির বিরুদ্ধে যায়, এতে তো আমার কোনো কিছু যায় আসতেছে না, আমার তো কোনো মাস্টার নাই, তাই না? লাইক I don't consider anyone as my master or anyone as my boss or anything like that. আচ্ছা, আমি আবার একটু আসবো আপনার কাছে। আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দগুলি বা আপনার সব মানুষেরই ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকে, আপনার প্রতি ব্যবহার দিয়েও আপনি আসলে অনেক সময় আলোড়িত হইতে পারেন, সেইটার ক্ষেত্রে আপনি কি করেন সেটা নিয়ে আমি আরেকটা প্রশ্ন করতে আসবো। আমি একটু জেসিনের কাছে আসি। জেসিন, আপনি সাংবাদিকদের কথা দিয়ে আপনি আসলে শুরু করতেছিলেন, বিগত প্রেক্ষাপট আপনি তুলে ধরেছেন এবং দর্শকরাও আপনার কথা অনেকেই অনেক বেশি পছন্দ করেছেন। আমি যে বিষয়টি শুধু আপনার সামনে আনতে চাই যে বিগত 15 বছরের ফ্যাসিস্ট আমলে খালি তো এইটা হয় নাই যে সাংবাদিকরা এরকম করছে, আপনি অন্য পেশাজীবীদের ক্ষেত্রে যদি আমি বলি, সব ক্ষেত্রে তো এরকম হয়েছে। আমরা আমলাদেরকে দেখছি, আমরা বিচারকদেরকে দেখছি কেউ পায়ে ধরে সালাম করতেছেন, আমলাদেরকে দেখছি যে তারা ধরে নিয়ে আসতে বললে বাইধা নিয়ে আসতেছেন, তারা অতিরিক্ত যেটাকে বলে হচ্ছে মানে যাইছে তাই করতেছেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে কেউ কেউ কবিতা বলতেছেন, গান বলতেছেন, প্রথম নাকি শেষ কি জানি, কেউ কেউ এরকম বলতেছেন, কার ঘাড়ে কয়টা মাথা যে শেখ হাসিনা ডাক দিলে যাবে না বলতেছেন। তাদের প্রতি তো আপনার এত কষ্ট, এত বিতৃষ্ণা, এত বিরক্তি দেখি না। সাংবাদিকরাই কেন মানে আপনার এত বিরক্তির মূলে তাদেরকেই কেন আপনি এনবলার বলবেন, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে তাদের তো এত বড় ক্ষমতা ছিল না। আমি 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 ব্যাপারটা এরকম বলি যে তেলবাজি যে করছে এবং তেলবাজি করতে করতে যে এইটাকে মোসাহিবির চূড়ান্ত সীমাও যে অতিক্রম করছে, এতেও আমার কোনো আপত্তি নাই, কিন্তু এইটাকে কি ফৌজদারি অপরাধের আওতায় আনার সুযোগ আছে? আমরা কিন্তু দেখতে পাই যে অনেকেই হত্যাকাণ্ডের মামলার আসামি, আমরা কিন্তু অনেকেই দেখতে পাই যে তারা একেবারে অপাঙ্ক্ত এবং অন্য কিছুতে পরিণত হচ্ছে। এটা আমাদের সাংবাদিকতার স্বাধীনতার জন্য বা স্বাধীন সাংবাদিকতার জন্য ভালো হচ্ছে কিনা? জি। আচ্ছা, প্রথমত আমরা কথা বলছিলাম গণমাধ্যম নিয়ে, মিডিয়া নিয়ে, যে কারণেই আসলে সাংবাদিকদের মিডিয়া নিয়ে কথা হয়েছে, সাংবাদিকদের ভূমিকা নিয়ে কথা হয়েছে। আর আমলাদের বিষয় নিয়ে তো আমরা অনেকবারই বলেছি, আমি তো আমার অনুষ্ঠানে আমি অনেকবারই আলোচনার এনেছি যে আমলারা যা করেছে, এবং আমরা এরকম শুনি যে বিভিন্ন লেয়ারে আওয়ামী লীগ টেস্ট করে করে তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। আমি একজন উপদেষ্টাকে নাম উল্লেখ না করে জিজ্ঞাসাই করেছিলাম যে সে একই আমলাদেরকে নিয়ে তারা নতুন বাংলাদেশ গড়বে কি করে। তো দামোত্তরটা ছিল এরকম যে বদলানো সম্ভব না, কারণ এর পরের যে লেয়ার সেটাও আওয়ামী লীগ, তারপরের লেয়ার সেখানেও আওয়ামী লীগ, এরকম 5টা লেয়ারেও সে চেক করে দেখেছে সবই আওয়ামী লীগের। সো এরকম একটা সিচুয়েশনে সরকার কাজ করছে। ডেফিনেটলি আমরা বারবার বলছি এটা যে সরকারের উচিত যেখানে তদন্ত করা, কারা আসলে আওয়ামী লীগের হয়ে কাজ করেছে এবং কাদের বিরুদ্ধে তদন্ত করলে, যাদের বিরুদ্ধে তদন্ত করলে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না, সেটা আমরা বারবারই বলছি এবং বলবো
বিচারের ক্ষেত্রেও তাই। এটা আমরা দেখেছি কিছু পরিবর্তন এসেছে, নতুন বিচারক নিয়োগ করা হয়েছে এবং যারা বিচার ব্যবস্থার দায়িত্বে আছেন, আইন উপদেষ্টা আছেন, অ্যাটর্নি জেনারেল আছেন, তারা এই কাজটা করছেন বলে জানি। আরো ব্যাপকভাবে করা দরকার, কিন্তু যেহেতু আমরা গণমাধ্যম নিয়ে কথা বলছি সেজন্য গণমাধ্যমের বিষয়টি এসেছে। আপনি একটা বললেন যে এটা তো ফৌজদারি অপরাধ না, ফৌজদারি অপরাধ কিনা সেটা আপনি বলতে পারেন না। আপনি নিজে যদিও আইন নিয়ে আপনার বিশেষ জ্ঞান আছে বলে আমি জানি, তারপরও আমি বলছি, কারণ আমরা যদি ইতিহাসের দিকে দেখি তাহলে রুয়ান্ডাতে কি হয়েছে, হুতুরা যে গণহত্যা চালিয়েছে তুৎসিদের উপরে, সেখানে হুতুরা কিন্তু একইভাবে মিডিয়াকে ব্যবহার করছে। বাংলাদেশে যেরকম শেখ হাসিনা সরকার মিডিয়াকে ব্যবহার করেছে যে একটা শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর, বিএনপি হলেই ছাত্রদল হলেই ধরে ধরে জেলে ভর মার। তো এই যে একটা অবস্থা আমরা দেখেছি, স্লোগান হিসেবে যদিও শিবিরের ওই স্লোগানটা পপুলার হয়ে গিয়েছিল, কিন্তু গুম খুন করতে তো আমরা বিএনপির নেতা কর্মীকেও আমরা দেখেছি যে নিয়ে গেছে, গুম হয়ে গেছে, ফিরে আসেনি, এই ঘটনাটা ঘটেছে। তো তখন কিন্তু আমরা কোনো প্রতিবাদ দেখি নাই। তো সেম যেটা আমি রেফারেন্স দিচ্ছিলাম, রুয়ান্ডাতে কিন্তু একই ঘটনা ঘটলো, এবং রুয়ান্ডাতে আপনার হুতুকে কি বলবো সমর্থন যোগানোর জন্য, তাদের প্রোপাগান্ডাকে সমর্থন যোগানোর জন্য সেখানে RTLM নামে একটি রেডিও স্টেশন ছিল। সেই রেডিও স্টেশনের মালিকের কিন্তু মৃত্যুদণ্ড হয়েছিল, যে শুধুমাত্র এই প্রোপাগান্ডা ছড়ানোর জন্য। এবং তার ওখানে যে কথাটা বলেছিল, যে আমরা শুনতে পেয়েছি সেখান থেকে এরকম বাণী দেয়া হয়েছে সেই রেডিও থেকে, গো ক্লিন, দ্য গ্রেভ ইজ নট ইয়েট ফুলফিলড। হ্যাঁ, মানে কবরটা এখনো ভরে নাই, যাও আরো মারো। তো এই যে তাদের বয়ানগুলো তারা বিভিন্ন ভাবে নিয়ে এসেছে তাদের রেডিওতে। আপনি মনে করছেন যে বাংলাদেশের সাংবাদিকেরা গত 15 বছরে এইরকম বয়ান দিয়েছে, নাকি এরকম বয়ান? বাংলাদেশের সাংবাদিকরা আমি বলছি এখানে যে বাংলাদেশের সাংবাদিকরা বিরল ব্যতিক্রম বাদে তারা এই যে মানুষজনকে জেলে নেওয়া হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, এটাকে জায়েজ করেছে। শেখ হাসিনাকে তারা তার বড় মানবতার মা বলেছে বাংলাদেশের মিডিয়া। এর জবাব আপনি কোথায় পাবেন? সো আপনি এটা বলতে পারেন না যে ফৌজদারি অপরাধ করেছে কিনা, এটা আসলে প্রমাণযোগ্য ব্যাপার। আমি এখানে একটু অ্যাড করতে চাই, ইফ ইউ অ্যালাউ মি টু। হ্যাঁ। আপনি চিন্তা করেন খালিদ ভাই, যে আপনি একটা ঘরে আছেন, একটা বাসায় আছেন। আপনার বাসায় আপনি জানেন যে বাসার ছাদের ওই অংশ যে কোনো সময় ধসে পড়তে পারে, কিন্তু আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। আপনি দেখছেন, আপনি ব্যবস্থা গ্রহণ করছেন না, কারণ আপনি জানেন যে যদি এটা কমপ্লেন করেন, আপনার বাসার যিনি মালিক আছেন অথবা বাসার যিনি কর্তা আছেন, তিনি হয়তো বিষয়টা নিয়ে আপনাকে বকাঝকা করবেন অথবা পছন্দ করবেন না, যে তুমি ওই খরচ বাড়াইতে আসছো কেন। হঠাৎ করে ওই ছাদটা ভেঙে পড়ে বাসার 3টা লোক মারা গেল, দোষটা কার হবে? উড ইউ ফিল যে আপনি এটার জন্য দোষী কিনা? না, আমার মনে হয় বিষয়টা না, অবশ্যই কিন্তু এরকমই হয়েছে। কিন্তু না, আপনারা দুজনই আমার খুবই প্রিয় সাংবাদিক, কিন্তু আমি শুধু আপনাদের মনে করাই দিতে চাই যে 15 বছর ধরে আমাদের ফেসিস্ট শেখ হাসিনার আমলে সাংবাদিকতাকে দেখতে গিয়ে আমরা অতিরিক্ত জেনারেলাইজেশন করতেছি কিনা। কারণ আমরা কিন্তু শেখ হাসিনা, আমি বলি আমরা কিন্তু শেখ হাসিনার যাবতীয় যত দুষ্কর্ম, সেই দুষ্কর্মের যতগুলি আমরা জানি সেগুলি কিন্তু সংবাদ মাধ্যমের মাধ্যমেই জানি। মানে ধরেন এই যে কি বলে সোনার মেডেলে চুরি করছে, বালিশের দাম কত রাখছে, পদ্মা সেতুতে কি করছে, সেগুলি কিন্তু গণমাধ্যমদেরকে আমাদেরকে মানে একদম হুতুতুৎসিদের সাথে মিলায়া গণমাধ্যম একেবারেই সে ফেসিস্টদের অ্যানাবলের ভাষাই শুধু ব্যবহার করছে। এইটা বললে কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে আমরা পরবর্তীতে যে সাংবাদিকতার কথা আমরা আশা করি সেইটার ক্ষেত্রে একটু বেশি করা হয় কিনা আমার কাছে মনে হয় যে, এবং এইটা এমন একটা উপায় তৈরি করে কিনা। আমরা কিন্তু এখন দেখতেছি যে নতুন যে সাংবাদিক গোষ্ঠী তৈরি হয়েছে, এই 10 মাসে যারা সাংবাদিকতা করতেছেন তাদের বেশিরভাগের ক্ষেত্রে প্রভু বদলাইছে, তাদের অবস্থান বদলায় নাই। মানে এটা ভাঙা ঘর, ভাঙা বাড়ি, মাথার উপরে ভাঙা পড়ছে, সেইটাতে এটা বিবেচনা করা যাবে কিনা। তারা কেউ দাবি করতেছে এরকম যে আমরা বিএনপির ঘনিষ্ঠ লোক, আমরা বিএনপির জন, সেই জন্য আমি এখন সম্পাদক হব। কেউ দাবি করতেছে যারা জামাতের লোক সেই জন্য আমি সম্পাদক হব, আমি এনসিপির লোক সেই জন্য আমার এটা করতে হবে। আমরা 15 বছর বঞ্চিত, মানে সোজা কথা বলতে যে 15 বছরে যেই দুষ্টামিগুলি আওয়ামী লীগ করছে সেগুলি এখন আমরা করব, এইটা যারা করছে মানে সেইটা ঠিক হবে কিনা আসলে। মানে আমরা মানে এই জন্য আমি এই প্রশ্নটাই যদি আপনি এটা বলতেন, তারপর আবার একটু জেসিনেরও একটু মন্তব্য আমাদের একটু শুনতে হবে। স্যার আমি একটু থামাইতেছিলাম আপনাকে, সরি। যেটা বলতেছে যে এটা করা কখনোই উচিত হবে না,
কখনোই। এবং এই জিনিসটাই বন্ধ করতে হবে যে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে সাংবাদিকতার পেশায় যে প্রেফারেন্স দেওয়া হয়, এই প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্টটা বন্ধ করতে হবে। যে ব্যক্তি আপনার নিজের স্বাধীনতা, ইন্টিগ্রিটি এবং সততা বজায় রেখে এই পেশার মানটা ধরে রাখতে পারবেন, তাদেরকেই আসলে বিবেচনায় নেওয়া উচিত। কে কোন মতের, কোন দলের অনুসারী, এরকম কখনোই করা উচিত না। আর শেখ হাসিনার সময় আপনি যে ঘটনাগুলো উল্লেখ করলেন, বালিশ কাণ্ড অথবা অন্য সোনার মেডেল, এগুলোর সাথে কিন্তু শেখ হাসিনা সরাসরি কখনো সম্পৃক্ত ছিলেন না। শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন কিসে? ফর এক্সাম্পল, আপনার জেনারেল আজিজের মতো একটা লোককে সেনাপ্রধান বানানোতে আমাদের দেশের সাংবাদিকরা রিপোর্ট করতে পারতো যে ওরকম পৌরসভা ইউনিয়নের চেয়ারম্যানের ভাই মার্ডারার তমিজউদ্দিন, সরি, অথবা মার্ডারার ক খ এরকম জেল থেকে মুক্তি পাইছে। এবং সে এখন স্যার, আপনি কিন্তু খেয়াল করলে দেখবেন যে জেনারেল আজিজকে ধরেন বাংলাদেশে সাংবাদিকতা করতে হইলে তো আসলে আপনাকে মানে এরকম একটা দেশ, যে দেশের মধ্যে আপনি তো আসলে যে অভিযুক্ত তার সঙ্গে আপনি কথা বলতে হবে, সেই অভিযুক্তের সঙ্গে আপনি কথা বলতে পারতেছেন, আপনার রিপোর্ট তৈরি হচ্ছে না। কিন্তু আপনি পত্রপত্রিকায় কিন্তু দেখবেন এই জোসেফ হারিসের কথা কিন্তু মানে অসংখ্যবার পত্রপত্রিকায় ছাপা হয়েছে। আপনি দেখবেন যে মানে বিভিন্ন ছুতা নাতায় কিন্তু ছাপা হয়েছে। এমনকি আমরা যে জার্মানি থেকে জেনারেল আজিজের ইন্টারভিউ করছি, কতগুলি প্রশ্ন, যেহেতু তার উত্তর প্রশ্ন সবগুলি ভয়ঙ্কর ছিল, তার উত্তর মানে তার 4 বার চাকরি চলে যাওয়া উচিত শুধু এই উত্তর দেওয়ার জন্যই, বা ফৌজদারি অপরাধ হওয়া উচিত, সেইগুলি কিন্তু আবার সে ছাপানো হয়েছিল পত্রপত্রিকাগুলিতে। মানে যখনই গণমাধ্যম মিনিমাম সুযোগ পাইছে সেগুলি কিন্তু ব্যবহার করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে আমি বলে দিই, এস আলমের ঘটনাটাতে শেখ হাসিনা যখন স্টেপ ইন করলো, তখন কিন্তু পত্রপত্রিকাগুলি একটা বড় ভূমিকা পালন করছে শেখ হাসিনার এইটা উন্মোচন করার জন্য। আপনি দেখবেন জুলাই আগস্টের মধ্যে উনি যখন এই ভয়ঙ্কর সিদ্ধান্তগুলি নিতেছে, সবগুলি পত্রপত্রিকা বা বেশিরভাগ পত্রপত্রিকা কিন্তু দাঁড়াইতেছে তার এগেনস্টে, জনমত তৈরি করার জন্যই দাঁড়াইতেছে। যখন সুযোগ পাচ্ছে তখন কিন্তু দাঁড়াইতেছে। এই ডিউ ক্রেডিটটা আমরা দিমু কিনা সেইটার হচ্ছে কথা, মানে নাকি আমরা এখন দেখেন আপনি যে 2014 সালে একটা ইলেকশন হয়েছে, আমাদের 2018 সালে যে একটা ইলেকশন হয়েছে, সেই ইলেকশন করার সময় গণমাধ্যম আসলে কতটা স্ট্রং ভূমিকা রেখেছিল সেটা কিন্তু আমরা দেখি নাই। হ্যাঁ, কিছু যখন একটা আওয়াজ তুলছি, যখন জিনিসটা সামনে চলে আসছে, তাও আমাদের মতো আপনার যারা দেশের বাইরে ছিল এদের হাত ধরে, তখন জিনিসটা নিয়ে আপনার আলাপ আলোচনা করা সহজ, ইজি হয়ে গেছে, বিকজ সামবডি হ্যাজ ব্রট ইট টু দ্য লাইট। বাট ডেলিবারেটলি নিজের থেকে, যেমন ধরেন এসালমের নিয়ে যে এত কাণ্ড হলো, এসালমের মাধ্যমে যে ইসলামী ব্যাংকটা দখল করা হয়েছে রাষ্ট্রীয় আপনার গোয়েন্দা সংস্থা ব্যবহার করে, এটা তো প্রথমে রিপোর্ট করেছে আপনার দ্য ইকোনমিস্ট। এরপরে দেশের কয়েকটা পত্রিকা তাও চেষ্টা করেছে, কিছু জায়গা থেকে নিউজটাকে নামিয়ে নেওয়া হয়েছে। যেমন বিএনপির সালাউদ্দিন সাহেব, ওনাকে দেশের একটি সংস্থার র্যাব নিয়ে গিয়ে তাকে পিক করে আপনার বর্ডারের অপর সাইডে গিয়ে ছেড়ে দিয়ে আসছি। একটা পত্রিকা ছাড়া, নিউ এজ ছাড়া, সাংবাদিক মুক্তাদির রশিদ এবং ডেভিড বার্গম্যান ছাড়া এটা নিয়ে এত এক্সটেন্সিভ রিপোর্ট আর কেউ করতে পারে নাই। ডেভিড বার্গম্যানের পক্ষে বাংলাদেশে থাকা পসিবল হয় না, মুক্তাদির রশিদকেও বিভিন্ন জায়গাতে ডেকে নিয়ে গিয়ে হেনস্থা করা হয়েছে। সুতরাং আপনি যদি বলেন যে সবাই রাইট কাজটা করছে, সবাই আসলে কাজটা করে না। আপনি আরেকটা জিনিস খালেদ বের চিন্তা করেন যে আমাদের দেশের পপুলেশন হচ্ছে 180 কোটি। 180 কোটি দেশের জনসংখ্যার মধ্যে থেকে 180 মিলিয়ন, লাইক 18 কোটি। 18 কোটি মানুষের মধ্যে আপনি দেখবেন যে আপনি হাতে গুনতে পারবেন অ্যাকচুয়ালি 20 থেকে 25টার মতো হয়তো সাংবাদিক আছে যারা গত 15 বছরে এক্সাক্ট কাজটা করার চেষ্টা করেছে, সামহাও দেশে থেকে হোক, দেশে বাইরে থেকে হোক। এই যে হাজার হাজার সাংবাদিক রেজিস্টার্ড আছে আপনার, এই ইউনিয়ন, ডিআরইউ বলেন, কত কমপক্ষে 100টার মতো ইউনিয়ন আছে। এরা কি কাজটা করছে সংঘবদ্ধ ভাবে? এডিটরস গিল্ড বলেন, এডিটরস এই বলেন, প্রতিটা সংগঠন, আমরা এটা একদম মুখস্থ বলতে পারি যে এবারে যারা সংগঠন করে করছে তাদের প্রধান কাজই ছিল সরকার প্রধানকে আসলে, যেটিকে আমরা তেলবাজি বলতেছি, ওইখানে গিয়ে আপনি মা, আপনি বাবা, আপনি আমাদের সব, আপনি আমাদের সোনামণি, এগুলা কি সাংবাদিকদের ভাষা হওয়া উচিত? না, একেবারে উচিত না, একেবারে উচিত না। আমি এই ব্যাপারে আপনার সাথে শতভাগ একমত। আমি একটু কাজে যেছি, এবং এই ফোরামগুলো যদি স্ট্রং হইতো, এই ফোরামগুলোর যদি একটা শক্ত পদক্ষেপ নিত, তাহলে তো আর এরকম হতো না। ফোরামগুলো যদি সাংবাদিকদের মধ্যে সাহসের সঞ্চার করার চেষ্টা করতো, রাইট, তাহলে তো আর নিশ্চয়ই এমন হতো না। আপনি ডিজিটাল সিকিউরিটি কেস দিতে পারেন একটা সাংবাদিকের নামে, আপনি 1000 সাংবাদিকের নামে দিতে পারবেন ডিজিটাল সিকিউরিটি কেস একসাথে, সেটা আপনি করতে পারবেন। আচ্ছা, এটাতে একটু কাজী সিনহার মন্তব্য একটু শুনি। আমাকে যদি মনে হইতে থাকে, আমি একটু মাঝখানে বলে দিই,
মানে দর্শকরা তো এত দ্রুত অনেক সময় সিদ্ধান্ত চলে আসে না, এবং বিভিন্ন জায়গা থেকে কেটে কেটে এটার মধ্যে বলেন। আমার কিন্তু মনে হয় গত 15 বছরে আমরা সবচেয়ে বেশি যে জায়গায় ফেল করছি সেই জায়গাটার নাম সাংবাদিকতা। সাংবাদিকদেরকে যদি আমি পরীক্ষার খাতা দেখতে নাম্বার দিতাম, আমি 10-এ অন্য সাবজেক্টে নাম্বার কেটে দিতাম, মানে শূন্য তো দিতামই। আমার স্যার যেমন আমি অঙ্ক কম পারতাম বলে সেটাতে তো শূন্য দিত, ইংরেজি থেকেও 2 নাম্বার কেটে দিত, ওরকম অন্য জায়গা থেকেও আমি 2 নাম্বার কেটে দিতাম। আমার অবস্থান সেটা। কিন্তু ঘটনা হচ্ছে বর্তমানে আমরা যে সাংবাদিকতার যে জায়গাটাতে আসি সেই জায়গাটা থেকেও যদি একটু বলেন যে এটারই ধারাবাহিকতায় আর কি আমার অবস্থান। কিন্তু মানে আমি কিন্তু আপনাদের সাথে আচ্ছা। একদম একমত, সাংবাদিকতা আমাদের ব্যর্থতা নিয়ে, সম্মিলিত ব্যর্থতা নিয়ে আমি একদম একমত।